প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণী, যেটি হচ্ছে সেমিস্টার 2। দেখো এখানে আমি লিখে দিয়েছি পরিষ্কার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিষয়, পল সায়েন্স, এর আলোচনা করব হলো 4 এবং 6 মার্কসের প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখো। 3টে প্রশ্ন আলোচনা করব, 3টেই মারাত্মক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভালো করে প্রশ্ন 3টে দেখো এবং উত্তরগুলো তোমরা তৈরি করে নাও। আর যদি এর পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাও। পিডিএফ কোথা থেকে পাবে, কি করে পাবে, আমি এই পর্বের মধ্যেই বলে দেবো, তোমাদের আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই পর্বটি মনোযোগ সহকারে একবার শুনে নাও। আমি প্রশ্ন সহ উত্তরগুলো একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম অধ্যায় থেকে আমি বলছি, তোমরাই কমেন্টে অনেকেই বলেছিলে যে প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্নগুলো দেওয়ার জন্য, তাই তোমাদের অনুরোধেই এই 3টে প্রশ্ন আমি, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বেশি, এমন 3টে প্রশ্নই আলোচনা করবো আজকের এই পর্বে। প্রথম প্রশ্নটি রেখেছি প্রথম অধ্যায়, যেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এই অধ্যায় থেকে আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে তোমাদের প্রথম একটা প্রশ্ন। তো আইনের সংজ্ঞা, যে টিউটনীয় ধারণা লগ থেকে ল বা আইন কথাটা এসেছে। এর অর্থ হলো স্থাপন করা বা কোনো কিছু সঠিক স্থানে রাখা। মানে আবিধানিক অর্থে আইন বলতে কোনো কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত যে আচরণবিধি তাকেই কিন্তু বোঝায়। ঠিক আছে, এটা গেল। এবারে এখান থেকে আইনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আর এই আইনের সংজ্ঞা সংকীর্ণ অর্থেও এরকমভাবে তোমরা লিখতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানে আইনের ধারণাকে ব্যাপক অর্থে না দেখে সংকীর্ণ অর্থে দেখা যায়। তো রাষ্ট্রবিজ্ঞানে আইনকে বৃহত্তর প্রাকৃতিক বা সামাজিক জীবনের যে নিয়ম কানুন হিসেবে না দেখে সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রেক্ষাপটে বিচার করা হয়। আইন বলতে রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিচালিত আইনকে বোঝানো হয়। আর আইন হলো ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণকারী এমন কতগুলি সামাজিক বিধিবিধান যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত অনুমোদন প্রাপ্ত। দেখো এখানে আমরা আরেকটা জানবো যে আইনের পরস্পর বিরোধী সংজ্ঞাগুলির মধ্যে সমন্বয় সাধন করে উড্রো উইলসন, ভালো করে নামটি মনে রাখবে, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন গ্রহণযোগ্য। তিনি বলছেন যে আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে। এইটা এবারে আইনের যে বৈশিষ্ট্য সেগুলো দেখে নাও। এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমি অনেকগুলোই আলোচনা করব, দেখে নাও। যে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা আইন। ঠিক আছে, নেক্সট, আইন শুধু মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আইনের বিধানগুলি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। আইন হচ্ছে রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত বলে আইনের স্থান সবার ঊর্ধ্বে। নেক্সট, আইনের চোখে সবাই কিন্তু সমান। আইনকে কার্যকরী করা সার্বভৌম শক্তির প্রধান কাজ, তাই আইন ভঙ্গ করা হলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি দিয়ে থাকে। 8, নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনকে সুনিশ্চিত করে থাকে আইন, তাই আইনকে সুস্থ জীবনের দিশারি বলা হয়। 9, সার্বভৌম শক্তি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ভয়ে লোকে আইন মেনে চলে, একথা সবসময় ঠিক নয়, বরং আইন মেনে চললে সুস্থ জীবনযাপন নিশ্চিত হয় বলে লোকেরা আইনকে মান্যতা দিয়ে থাকে। 10, মানুষের অন্তর্জগতের বা মনোজগতের আচরণের সঙ্গে আইনের কোনো সম্পর্ক কিন্তু নেই। লাস্ট এই পয়েন্টটা তোমরা লিখতে পারো যে আমরা মানে ম্যাকাইভারের আর কি ভাষায়, হ্যাঁ, আমরা ন্যায়সঙ্গত যা ন্যায় নীতি বিরোধী যাই মনে করি না কেন, আইন কিন্তু আইনই। মানে আর ল ইজ স্টিল আ ল ওয়েদার উই ডিম ইট জাস্ট অর আনজাস্ট। এই প্রশ্নটা ভালো করে পড়লে। 2 নম্বর রেখেছি, দেখো স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলো। মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, খুব ভালো করে রেডি করো। ঠিক আছে, আচ্ছা দেখো রয়েছে অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন এক পরিবেশের সযত্নে সংরক্ষণকে বোঝায় যে পরিবেশে মানুষ তার
ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। রাষ্ট্র আইনের মাধ্যমে এই পরিবেশকে সংরক্ষণ করে। সমাজবদ্ধ মানুষের জীবনে স্বাধীনতা বলতে কখনো অবাধ বা অনিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায় না। রাষ্ট্র মানুষের অবাধ স্বাধীনতাকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে কি করে সমাজ কল্যাণের উপযোগী হিসেবে গড়ে তোলে। হলো, এইবার জানবো স্বাধীনতার যে রক্ষা কবচগুলো রয়েছে সেগুলি। পয়েন্ট আকারে লিখবো যাতে আমরা বেশি নম্বর পাই, গুছিয়ে সুন্দর করে লিখবো। স্বাধীনতার রক্ষা কবচ, দেখো স্বাধীনতার রক্ষা কবচ কি? আইন। আইন হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ। প্রথম, তো আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রে স্বাধীনতার সংরক্ষণে বিভিন্ন রক্ষা কবচের ব্যবস্থা করা হয়। এই রক্ষা কবচগুলি হচ্ছে কি কি? প্রথম পয়েন্ট, মৌলিক অধিকার। মানে সংবিধানে যে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলো, এগুলো স্বাধীনতার প্রধান রক্ষা কবচ বলে মনে করা হয় বা গণ্য করা হয়। সংবিধানে সুস্পষ্ট মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকলে জনগণ সেগুলো কিন্তু অবহিত হওয়ার যে সুযোগ সেগুলো পায়। আর সরকার যদি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে তাহলে কিন্তু জনগণ সাংবিধানিক পদ্ধতিতে নিজেদের যে অধিকার সেই রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হয় বা হতে পারে। এটা প্রথম, মৌলিক অধিকার। 2 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। কি লিখবে এর পয়েন্টে? পয়েন্টগুলো তোমরা বুঝে নেবে যে মন্তেস্কু, ম্যাডিসন, ব্ল্যাকস্টোন প্রমুখ ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে কি? তাদের মতে সরকারের যে সমস্ত ক্ষমতা একই ব্যক্তি বা বিভাগের হাতে যাতে ন্যস্ত হলে কি হয়, স্বৈরাচারের যে একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা দেয়। এর ফলেই ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যায়। আর সেজন্যই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ প্রয়োজন। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে সরকারের কোনো বিভাগই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করতে পারে না, ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণের দরকার আছে, তাহলে কি কেউ ক্ষমতার কোনো অপব্যবহার করতে পারবে না। নেক্সট, আইনের অনুশাসন। এই পয়েন্টে লিখবে অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন বা রুল অফ লকে স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বর্ণনা করেছেন। তার মতে 1 নম্বর পয়েন্ট, সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য। 2, আইনের চোখে সমতার নীতি অনুসরণ। 3, সাধারণ আইন দ্বারা নাগরিক অধিকারগুলির সংরক্ষণকে বোঝায়। তো যাই হোক, এর ফলে কী হবে? এর ফলে সরকারের যে স্বৈরাচারী হয়ে ওঠার যে সুযোগ সেটা থাকবে না, ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আর সবার জন্য এক আইনের অস্তিত্ব থাকায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক কেউই কিন্তু বাড়তি কোনো সুবিধা ভোগ করতে পারবে না। নেক্সট, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এখানে কি এই শাসন ব্যবস্থার স্বাধীনতা হচ্ছে আরেকটা রক্ষা কবচ, যেটা দায়িত্বশীল শাসন ব্যবস্থায় সরকার আইনসভায় জনগণের যে প্রতিনিধি তাদের কাছে দায়বদ্ধ থাকবে। তাছাড়া আইনসভার ভিতরে ও বাইরে বিরোধী পক্ষের যে সমালোচনার ভয়ে সরকার কিন্তু জনগণের স্বাধীনতার পরিপন্থী কোনো কাজ করতে সাহস পায় না। কারণ কি? সুসংবদ্ধ বিরোধী দল জনমতকে সজাগ রাখতে সাহায্য করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, এই যে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি, এগুলোও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে মানা হয়। কারণ সরকার নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করলে জনগণ কিন্তু প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি সরকারকে ক্ষমতাচ্যুতও করা সম্ভব হয়। তাই অবশ্যই বৃহদায়তন জনবহুল দেশগুলিতে এই সব পদ্ধতি অনুসরণ করা অসম্ভব। কারণ এখানে উল্লেখ করা যায় যে এই যে সুইজারল্যান্ডের মতো যে ক্ষুদ্র রাষ্ট্র, এখানে কিন্তু প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলো বর্তমানে আংশিকভাবে চালু। ক্ষমতা বিকেন্দ্রীকরণ, মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচেরও স্বীকৃতি হিসাবে বলা যায়। আচ্ছা, কেন? কারণ প্রশাসনিক ক্ষমতা যদি অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে পড়ে তাহলে শাসন বিভাগের স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখা যায়। এর ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আর অধ্যাপক ল্যাস্কির মতে যে রাষ্ট্রে কেন্দ্রের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত সেখানে স্বাধীনতা থাকতে পারে না। সদা জাগ্রত জনমত, মানে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হিসেবেই সদা জাগ্রত জনমতের কথা উল্লেখ করা হয়। স্বাধীনতার জন্য নাগরিকদের অদম্য আকাঙ্ক্ষা, সব রকম ত্যাগ স্বীকারের ইচ্ছা ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না।
তাই স্বাধীনতার উপর যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে নাগরিকদের কিন্তু সচেতন থাকতে হয়। আর তাই গ্রিক দার্শনিক পেরিক্লিস তিনি বলেছেন যে চিরন্তন সতর্কতা হলো স্বাধীনতার মূল এবং সাহসিকতা হলো স্বাধীনতার মূল মন্ত্র। লাস্ট পয়েন্ট লিখবে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা। দেখো, স্বাধীন আর নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ব্যক্তি স্বাধীনতা রক্ষার একমাত্র রক্ষা কবচ। তো বিচার বিভাগ স্বাধীন আর নিরপেক্ষভাবে তার ভূমিকা যদি পালন করতে পারে, তাহলে নাগরিকদের অধিকার সুরক্ষিত করা সম্ভব। নিরপেক্ষ বিচার বিভাগ ন্যায় বিচারকে সুনিশ্চিত করে, এর ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। পরিশেষে বলা যায় যে স্বাধীনতা কখনো কিন্তু খণ্ডিত উপলব্ধি করা যায় না, কারণ সমাজের কোনো অংশের স্বাধীনতা অস্বীকার করে প্রকৃত স্বাধীনতার পরিবেশ গড়ে তোলা যায় না। তাই নিছক আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীনতা সম্ভব নয়। এই জন্য জনগণকে সচেষ্ট থাকতে হবে। দুটো প্রশ্ন আলোচনা করলাম। এবার দেখো বলি, তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় এই প্রশ্নগুলোর উত্তরে, তো পিডিএফ কী করে পাবে? তোমরা ভিডিওর অ্যাবাউট সেকশানে যাও, দেখো সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা টেলিগ্রামে সবাই যুক্ত থাকো এবং অবশ্যই সাথে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা এই পর্বটিকে অনেক অনেক শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে, তাহলে কিন্তু তারাও উপকৃত হবে। আর অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের পিডিএফ প্রয়োজন আছে কি না। তাহলে তোমরা টেলিগ্রাম থেকে এর সম্পূর্ণ পিডিএফটি একেবারে ফ্রিতে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর শেষ যে প্রশ্নটি, গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির পক্ষে যুক্তি। দেখো, এটা পক্ষে দিয়েছে, বিপক্ষেও আছে, সেটা আলাদা একটা কোয়েশ্চেন। তো পক্ষে যে যুক্তি, এটা আমি আলোচনা করছি না, জাস্ট তোমাদের এখানে দেখিয়ে দিই। যেহেতু পিডিএফের কথা আমি আলোচনা করলাম, তোমরা পিডিএফেই পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটা অনেক পরিমাণ কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? এই যে পয়েন্টগুলো যেভাবে লিখে দিয়েছি তোমরা এইভাবেই লিখবে। আর আজকে এই পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অনেক অনেক বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে?